ঠাস করে চেপে ধরাতে প্রচণ্ড ব্যথা লাগছে। আমি শুধু সাউন্ড করেই চলেছি। ভার্সিটির প্রথম দিনই শর্ট টাইম কিডন্যাপিংয়ের মতো মারাত্মক একটা ব্যাপার ঘটেছে আমার সাথে। অবাক লাগার ব্যাপার নয় কি? আজ সকাল থেকেই যত সব আজগুবি জিনিস হচ্ছে, বুঝে উঠতেই পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি হলাম আয়ানা হায়াত। একটা রুমের সামনে দিয়ে যেতেই কেউ আমার মুখ চেপে ধরে হাতগুলো নিজের মুঠোয় আবদ্ধ করে ঠাস করে দেয়ালের সাথে চেপে ধরে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার, ভাবা যায়? ঘুটঘুটে অন্ধকার রুম, কেমন যেন গা শিউরে ওঠা টাইপ একটা অবস্থা। অন্ধকারে কিডন্যাপারের মুখও দেখা যাচ্ছে না। হাই আল্লাহ, আমার এখন কি হবে? মন তো চাচ্ছে কিডন্যাপারের হাতে কামড় দিই, কিন্তু তাও তো দিতে পারছি না। আচ্ছা, কিডন্যাপার ছেলে নাকি মেয়ে? এই মহান ব্যাপারটা আমার মাথায় এত সময় পরে এলো। হাতগুলো যেভাবে ধরে রেখেছে, এতে করে তো সন্দেহ নেই যে এটা একটা ছেলের হাত। কিন্তু আমার সাথে এর কি শত্রুতা থাকতে পারে? আল্লাহ মালুম। এই জীবনে আমার তো একটাই ছেলে শত্রু, যে কিনা বিগত 3 বছর থেকে গায়েব। সো এটা কি হতে পারে? ইস, মাথার ভেতরে সব জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আমার, কিন্তু একটাও বেস্ট আনসার আসছে না। এখন লোকটা আমাকে কি করবে? বাংলা সিনেমার মতো রেপ করবে না তো? আল্লাহ, নাকি তুলে নিয়ে বিয়ে করবে? কিন্তু বিয়ে করার হলে বাপ মানে বল? এভাবে শর্ট টাইম কিডন্যাপিং এর মানে কি? শুধু শুধু এই বাচ্চা হাতটারে কষ্ট দেওয়া। সামনের ব্যক্তির ঘন নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে, কেমন যেন অস্বস্তিকর ব্যাপার। ছি, তার মুখটা একদম আমার মুখের সামনে, কিন্তু আমি একদমই চিনতে পারছি না। হঠাৎ কিছু সময় পরে সে আমার দেওয়ালে আটকে থাকা হাতগুলো সামনে এনে একটা হাত ছেড়ে অন্য হাতটা ধরে রাখে। একটা হাত ছাড়া পেতেই আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি মুখের হাতটা সরাতে, কিন্তু হাতটা এত শক্তভাবে আমার মুখ আঁকড়ে ধরেছে, আমি বারবার ব্যর্থ হচ্ছি। এখন আমার খুব কান্না পাচ্ছে, একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। সামনের ব্যক্তি আমার মনের কথা বুঝতে পেরেই হয়তো আমার ডান হাতটা প্রচণ্ড রুটলি কামড়ে ধরে আছে। আমি প্রাণপণ ইচ্ছা পোষণ করছি চিৎকার করার, কিন্তু পারছি না। আমি চিৎকার করতে না পারলেও আমার চোখগুলো আমার ব্যথার আর্তনাদ পানির মাধ্যমে প্রকাশ করছে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে আমার। সামনের এই হার্টলেস টাইপের লোকটা এখনো ছাড়ছে না। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাবা মায়ের একমাত্র মেয়ে হিসেবে কেউ কখনো আমাকে এভাবে ব্যথা দেয়নি, তাই এই ব্যথাটা প্রচণ্ড তীব্রভাবে অনুভব হচ্ছে। এই হাত দিয়েই তো ফুল ছিঁড়েছিলে, তাই না? আর কিছু বোঝার বাকি নেই। আমি মনে মনে আওড়াতে লাগলাম, আজমান ভাই। হুম, ঠিক ধরেছ, আমি। তুমি কি মনে করেছ 3 বছর ছাড় দিয়েছি মানে সবসময় দেবো নাকি? অনেক হয়েছে, আর না। শুধু ফুল ছুঁয়েছ বলেই হাতের এই অবস্থা। যদি নিতে তবে কি হতো? আশা করি বুঝে গেছো। কথাগুলো বলেই কটকট করে আমার সামনে থেকে চলে গেলেন, আর আমি নিচে বসে হাতের ব্যথায় কান্না করেই চলেছি। আজ সকালটাই খারাপ ছিল। ভার্সিটির প্রথম দিন, তাই আমি আর দিল মানে আমার বেস্টু একসাথে ভার্সিটিতে ঢুকেছি। হঠাৎ একটা ছেলের সাথে বেসামালভাবেই ধাক্কা লেগে যায়। আমি সরি বলি সরে আসতে যাব, তার আগেই ওই পোলা আমার দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, 5 মিনিট দাঁড়াবে প্লিজ? কেমন লাগে তখন? মেজাজটাই বিগড়ে গেল। কেন গো, আমাকে কি ত্রাণের বস্তা দিবেন? একবার চেয়েছি বলতে, কিন্তু তার বলা হয়ে ওঠেনি। তার আগে সেই ব্যক্তি ব্যাক করে এসে আমার সামনে হাতটা গেড়ে বসে প্রপোজ করে দিল। হাই আল্লাহ, মন তো চাইছিল ঠাডাই একটা দিক কানের একদম বাঁশি ফাটাই দিতে, কিন্তু তাও করলাম না। হাতে একগুচ্ছ গোলাপ দেখে একটু গোলাপগুলো ছুঁয়ে দিয়েছিলাম। ছোট থেকেই ফুলের প্রতি এক প্রকার মাদকতা বিরাজ করে আমার মনে, কেমন যেন টানে আমাকে ফুলেরা। আর তাই ফুলগুলো ছুঁয়ে দিয়েছিলাম। আমি কি জানতাম এটাই আমার কাল হবে? যাই হোক, ওনাকে তো আমজাম বুঝিয়ে দিলের হাত ধরে নাচতে নাচতে ক্লাসে যাচ্ছিলাম। প্রথম দিন ভার্সিটির সেই একটা ফিলিংস। দিলের এক বড় আপু এই ভার্সিটিতেই পড়ে। তার ডাক পরে সে আমাকে একটা রুমের সামনে দাঁড় করিয়ে চলে যায়। আমি কি জানতাম নাকি উনি এখানে আছে? তবে তো জীবনেও দাঁড়াতাম না। বাকিটা তো সবারই জানা। আজমান ভাই, যাকে বলে আমার জম, শালা সেই ছোট্ট থেকে আমার জীবনটা একদম কয়লা কয়লা করে ফেলেছে। কিন্তু ভাগ্যক্রমে তিনি বিগত 3 বছর গায়েব ছিল। এবার সে জমের পরিচয় তো দিই। আজমান ভাই বাবার ওয়ান অ্যান্ড অনলি জানে জিগারের পোলা, মানে বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধু একজন সচিব, সাথে দেশের নাম করা বিজনেসম্যান। কবে থেকে তাদের বন্ধুত্ব আমার জানা নেই, তবে জন্ম থেকে তাদের
একমাত্র কলিজার টুকরা পোলা আমার জীবন একদম টুকরা টুকরা করে দিয়েছে। সে এক ভয়ঙ্কর ইতিহাস। কিন্তু আমার মাথায় এটা আসছে না, উনি বুয়েটের স্টুডেন্ট হয়ে আইবিএতে কি করে? আমার মাথা নষ্ট করাই ওনার কাজ। আমি আর দিল বিখ্যাত বেষ্টু, যাকে বলে স্কুল কলেজ কাঁপানো। 4 বছরের বন্ধুত্বে আমরা স্কুল কলেজে খুবই জনপ্রিয় ছিলাম। কপাল ভালো, একই ভার্সিটিতে চান্স পাওয়া, একসাথে পড়ার সুযোগ পেয়ে গেছি। আমি আর দিল ক্লাসে এক কোণে গুটিসুটি মেরে বসে আছি। প্রথম ক্লাসে যে ফিলিংস নিয়ে সকালে ভার্সিটিতে প্রবেশ করেছিলাম, তা এখন আমার শূন্যের কোঠায়। একই টেবিলে বসে আছি দুজন, তবে একদম লাস্ট টেবিলে। আমরা বিগত বছরগুলো তো সুপার গ্লুর মতো একসাথে লেগেই বসেছিলাম। দিলকে এখন আমার প্রচণ্ড রাগ লাগছে। প্রচুর মাইয়া, সে কখন থেকে আমার হাত নিয়ে নাড়াচাড়া করেই চলেছে। তাকে দেখে মনে হচ্ছে যে পৃথিবীর সেরা গবেষক, আর সে পৃথিবীর সেরা জিনিস আমার হাত নিয়ে গবেষণা করেই চলেছে। তার কারণও আছে যুক্তিযুক্ত। দিল আমার হাতের রক্ত আর কামড়ের দাগ নিয়ে গবেষণা করছেন। তার মনে হাজারো প্রশ্ন। প্রথম প্রশ্নই হলো, আমার মতো এত বড় মেয়েকে কিভাবে একটা বাচ্চা কামড়ে চলে গেল? আর দ্বিতীয় প্রশ্ন, ভার্সিটিতে বাচ্চা কোথা থেকে এলো? কিন্তু তাকে যে কিভাবে বলি, বাচ্চা না রে বাচ্চা না, জম এসেছে জম, জীবনটা একদম তেজপাতা বানাইতে। দিলে প্রচণ্ড টেনশনও আছে, সাথে আমিও। কিন্তু দুজনের টেনশনের কারণও ভিন্ন। দিলের টেনশনের কারণ হলো আমার হাতে না জানি ইনফেকশন হয়ে যায় কিনা, আর আমার টেনশন হচ্ছে আজমান ভাই যদি কবির সিংয়ের মতো একদম ট্রেরেং ট্রেরেং করে হঠাৎ ক্লাসে ঢুকে পড়ে, আর তাকে দেখে যদি সবাই দাঁড়িয়ে যায়, আর উনি যদি চোখ লাল করে আমার সামনে এসে টেবিলে হাত দিয়ে একদম ঠাস ঠাস করে বাড়ি দিয়ে বলে ওঠে, হেই ইউ স্ট্যান্ডার্ড, আমার পিছনে পিছনে আসো। শেষ। হ্যাঁ, আমি তো শেষ। কবির সিংয়ে না জানি তার নায়িকা, কি যেন নাম, তোর কচুক, প্রয়োজনের সময় সব ভুলে যাই। যাই হোক, ওই নায়িকার নাম মনে নেই, তবে নায়িকাকে তার সাথে নিয়ে যেত পড়াতে আর প্রেম টিম করতে। কিন্তু আজমান ভাই তো আমার 12টা আর 13টা ছাড়া কিছুই পারে না বাজাতে। নিশ্চয়ই আমাকে শায়েস্তা করতেই নিয়ে যাবে। হায় আল্লাহ, আমি তোমার অধম বান্দা, আমাকে বাঁচাও। আল্লাহ সত্যি এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। আজমান ভাইকে আমি আর দেখলাম না, তার শেষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একটা ক্লাসেও আমি মনোযোগ দিতে আর পারলাম না। যদিও আমরা ফিনান্সিয়াল ক্লাস বাদে অত মনোযোগ দিয়ে কোনো ক্লাসই এই জীবনে করেছি বলে তেমন মনে হয় না। তবুও আজকে কত শখ ছিল মনোযোগ ঢেলেই একদম ফার্স্ট ক্লাস করব, কিন্তু ফলাফল তো শূন্য। যাই হোক, আল্লাহ ভালোই ভালো ওই বাসায় পৌঁছে দিলেই বাঁচি। আমি আর দিল কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মাঠের অপর প্রান্তে একটা বিশাল বটগাছ ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, এক প্রকার জটলা পাখি। কি এমন হচ্ছে যে এত আগ্রহ নিয়ে দেখতে হচ্ছে? আমাদেরও প্রবল আগ্রহ জাগছে, আর তাই এগিয়ে গিয়ে ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই আমি তো শিহরিত। আল্লাহ, এটা কি দেখছি! মাথাটা ঘুরপাক খাচ্ছে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, যা আমাকে বারবার 8 নম্বর বিপদ সংকেত দিচ্ছে যে আমি যে কোনো সময় একদম ধপাস করে সেন্সলেস হয়ে পড়ে যেতে পারি। দিল তো বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, দোস্ত, এটা ওই আহাম্মক না যে কিনা ভার্সিটির ভিতরে পা রাখতে না রাখতে তোকে প্রপোজ করে দিল? কিন্তু এটার এভাবে ঝুলিয়ে কে রাখছে? আমি তো শুধু চোখ ফাটাফাটা করে তাকিয়ে আছি। সত্যি তো, কে চলালো? তাও এত মর্মান্তিকভাবে গাছের মধ্যে একদম পা বেঁধে মাথা সহ শরীর নিচের দিকে ঝুলিয়ে। আল্লাহ, এটা কি দেখলাম! আচ্ছা, এটা আজমান ভাইয়ের কৃতি নয় তো? হতেই পারে। এই লোক পারে না এমন কিছু নেই বললেই চলে। ছেলেটা মাথা ঝুলানো অবস্থায় করুণ সুরে বলে ওঠে, ভাই মাফ করে দিন, আমি জানতাম না ওই মেয়ে আপনার জিএফ। জানলে জীবনও এমন কিছু করতাম না, আমি কসম করে বলছি। আর জীবনও কোনো মেয়েকে প্রপোজ করবো না। আপনি বললে তো আমি বিয়েও করবো না, প্লিজ ছেড়ে দেন। জিয়ে, তার মানে এটা আমাকে নিয়ে হয় নাই? এই বলে কার না কার প্রেমিকারা প্রপোজ করছে বলেই এমন শাস্তি? ভালোই হয়েছে, মশালা। মেয়ে দেখলেই হুমড়ি খাইয়া পড়তে হয় বুঝি? কিন্তু কার জিয়ে আর কেই মেয়ে এমন করে ঝুলালো আল্লাহ জানে। ছেলেটা আবারও বলে ওঠে, ভাই এবারের মতো মাফ করে দিন, আমি সত্যি জানতাম না ওই মেয়েটা আপনার জিএফ। জানলে কখনো এমনটা করতাম না। আর মেয়েটাকে প্রথম দেখায় ভালো লেগেছে, তাই গেটে প্রপোজাল দিয়েছি, কিন্তু সে এক্সপেক্ট করে নাই। মাফ করে দেন, আমি যদি আগে জানতাম উনি আপনার জিএফ।
এই কি, কখন থেকে জিএফ জিএফ করছো? ভাই শুনলে এখন তো জুড়িয়েছে, তখন কুচি করি কুচি করবে। বল ভাবি। কি বলতে বললাম? ভাবি ভাবি প্লিজ এবার ছেড়ে দেন। সারফরাজ ভাই, আপনি বলেন কি করা যায়? ভাই তো এখানে এখনো আসে নাই। আমি তো এবার ভয়ে শেষ। আল্লাহ, এই মিস্টার ঝুলন্ত পেঁচা তো আমাকেই কেটে প্রপোজ করেছে। আল্লাহ, আজমান ভাই আসার আগে আগে ভাগি। তা না হলে হতে পারে ওই আশাবা আমার 12টা একদম বাজাবে একদম নিশ্চিত। আশাবার মানে না হয় আর একদিন বলবো, জীবন বাঁচানো ফরজ। তা না হলে কিন্তু মিস্টার ঝুলন্ত পেঁচাকে আমি বাঁচাতে একটু হলেও কষ্ট করতাম। আমি দিলের হাত ধরে হাঁটা শুরু করি। আসলে শুধু হাঁটা না, এক কথায় দৌড়। আমি মনে মনে ভাবছি, আগের আজমন ভাই ভয়ঙ্কর ছিল, কিন্তু এবার তো মনে হয় ভয়ঙ্করের বাপ। আমি বিছানায় বসে আছি, রাগে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। আমার পাশে সামনে মিলিয়ে 3জন মহান ব্যক্তি দাঁড়িয়ে আর বসে আছে। এদের মধ্যে একজনের উপর আমার প্রচণ্ড বিরক্ত লাগছে, আর সে হচ্ছে আমার জানের জান পরাণের প্রাণ, আমার আম্মু। কারণ একটাই, বিগত ঘন্টা খানেক থেকে তিনি কেঁদেই চলেছেন। তার কান্নার একমাত্র কারণ আমি। আমার হাতের কামড়ের দাগ আর রক্ত দেখে তিনি সে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে। তার কান্না দেখে আমার মনে হচ্ছে আমি মরে গেছি, তাই তিনি পৃথিবী কাঁপিয়ে একমাত্র কন্যার জন্য বিলাপ করছে। আশ্চর্য তো, আমি তো ঠিক আছি, তবু কান্নার দরকার কি? আমার সামনে বসে আছে আব্বু। তিনি অতি মনোযোগ দিয়ে আমার হাতে সাবলন লাগাচ্ছে আর গম্ভীর মুখ করে বসে আছে। পাশে ভাইয়া ব্যান্ডেজ নিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ইস, কি ভালোবাসা সবার! ভাইয়ার অবস্থা দেখে মনে হচ্ছে তিনি এবার ব্যাংকিং ছেড়ে ডাক্তারিতে নাম লেখাবেন। আমার সব রাগ শুধু আজমান ভাইয়াকে নিয়ে, কিন্তু বাসায় ওনার নামে তো কিছু বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ওনার নামে কিছু বললে তো এই ভালোবাসাগুলো আমার রুমের একদম পশ্চিমের জানালা দিয়ে পালাবে। আমার আব্বু এবার নিজের গম্ভীর ভাব নামিয়ে করুণ ভাব করে আদরে গলায় বলে ওঠে, আমার আম্মুকে কে এভাবে কামড়ে দিয়েছে? একবার বলো, তাকে আব্বু ভালো করে শায়েস্তা করব। আব্বুর এমন আদরে গলার কথা শুনে আমার চোখ বেহায়ের মতো পানি ফেলা শুরু করে, আর গলাটাও ভ্যাভা শব্দ করে ওঠে। আমি এখন আম্মুর মতোই বিলাপ দিয়ে কাঁদছি। আমাকে দেখে মনে হবে কেউ আমার কর্তার নিতে এসেছে, তাই আমি এভাবে কাঁদছি। আমার কান্না দেখে ভাইয়া করুণ সুরে বলে ওঠে, আমি জানি ভাইয়া আমাকে চেঁচাতেই এমন আজাইরা প্রলেপ বকছে, যাতে আমি রেগে গিয়ে কান্না অফ করে দিই। কিন্তু এবার আমি এমন কিছুই করলাম না, শুধু কান্না জড়িত কণ্ঠে আব্বু বলে এক চিৎকার করে উঠলাম। আব্বু ভাইয়াকে ধমক দিয়ে বলে ওঠে, আজিম, চুপ করবি? বল আম্মু কিভাবে এই কামড়টা খেলে? কোনো বাচ্চা কি তোমাকে কামড়ে দিয়েছে? আমি এবার নিজের মাথাটা খরগোশের মতো করে যেই বলতে যাব, অমনি পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে। আঙ্কেল, তোমার কোকিদি কি এখনো বড় হলো না? বিড়াল ছানার মতো এখনো কাঁদে। শুধু তোফা তোরা মেয়ে করে আর আয়ু পেহেবে। রাগে আমি তড়াৎ করে পিছনে তাকাতে একদম হয়ে গেছি। আজমান ভাইকে আজ 3 বছর পরে দেখছি। ইস, কি সুন্দর হয়ে গেছে উনি! আগে ছিল সাদা বান্দর, আর এখন লালটাও যোগ হলো। খয়েরি রঙের শার্টটাতে কি মারাত্মক লাগছে, সাথে কালো প্যান্ট পরেছে। চাকরির ওপরে আর গালে খোঁচা খোঁচা দাড়ি, তুর্কি নায়কদের মতো চুল। উনি দরজার সাথে ঠেস দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। লাল লাল ঠোঁট জোড়ায় হালকা হাসি ঝুলে আছে। ভালো করে না দেখলে মনে হবে তিনি হাসছেই না। ঠিক কি ভাবছি, এগুলো যতই সুন্দর হোক, আমার বাপের কি? নিশ্চয়ই আমার 12টা বাজাতে এসেছে। উনি হঠাৎ শটাং করে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আম্মুর কাছে এসে মাথাটা উঁচু করে পা ধরে সালাম করলেন। ব্যাপারটা একটু অবাক হওয়ার। উনি মনে হয় আব্বুর কাছ থেকে এই নিয়ম শিখেছে। এবার এবার আব্বু একজন বৃদ্ধাকে এভাবে সালাম করেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করে বলেছিলেন, ওরা আগেকার দিনের মানুষ ভাদরে সালাম করলে নিজেদেরকে অধিক সম্মানিত মনে করে। আর মাথা উঁচু করার মানে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত না করা। আম্মুর বিলাপ এখন বন্ধ, সাথে ভাইয়ার পকপকানি আর আব্বুর গম্ভীরতা। যাই হোক, উনি সবার সাথে কত হেসে হেসে কথা বলে, আমার বেলায় যত সব। এ কি, সবাই আমাকে বাঘের কাছে রেখে চলে গেল? আল্লাহ, তাদের হাব ভাব দেখে মনে হচ্ছে যেন নতুন জামাইকে মেয়ের ঘরে রেখে যাচ্ছে। আজমান ভাই এবার আমার বিছানায় বসে পড়ে। আমিও উঠতে যাব, উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন। আমার কামড়ানো হাত তার কোলে রেখে
খুব যত্নের সাথে পাশে থাকা টিস্যু দিয়ে আমার হাতে লাগানো আব্বুর স্যাপলনগুলো মুছতে শুরু করে। আশ্চর্য, আমার একটুও ব্যথা লাগছে না। প্রতিবারের মতো এবারও তার চোখ নিচের দিকে। তিনি খুব মনোযোগ দিয়ে কাজটা করছেন। দেখে মনে হচ্ছে এটার চাইতে মহামূল্যবান কাজ তার জীবনের একটাও নেই। সে নর্মালি আমার দিকে তাকায় না। যেদিন তাকিয়েছিল তারপর থেকে উনি গায়েব। আমি তখন 10ম শ্রেণীর স্টুডেন্ট। ঝুম বৃষ্টি হচ্ছিল। আমি শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে চুল শোকাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি থেমে গেল, আবার রোদও উঠে গেল। রোদের সোনালি কিরণ বারান্দা দিয়ে আমার গায়ে পড়া শুরু করে। ইস, কি সুন্দর প্রকৃতির খেলা! হঠাৎ পিছনে ডেকে ওঠে, আয়ু। আমি আমার ভেজা চুলগুলো ঠাস করে পিছনে মেলে দিয়ে তার দিকে ফিরে তাকাতেই অবাক হলাম। উনি ভিজে প্রায় একদম হাবড়ু জাবড়ু হয়ে আছে, আর তার চুলগুলো ভিজে একাকার অবস্থা। তাতে টপ টপ করে পানিও পড়ছে। কিন্তু আমাকে দেখে তার হাসি হাসি মুখ হঠাৎই কেমন যেন হয়ে গেল। আমি আজও এর মানে খুঁজে পেলাম না। তার চোখগুলোর রঙও পাল্টে গেল। উনি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালেন। নিজের কাঁপা কাঁপা হাতে আমার গালের একপাশে এসে পড়া ভেজা চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার ভাব দেখে মনে হয়েছে তিনি এই মুহূর্তে এক আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছে, যা দেখে নিজেই হতবাক হয়ে গেছে। তার চোখে কেমন যেন নেশা ছিল, তা আমি তখনও বুঝলাম না, আর এখনো বুঝি না। কিন্তু কিসের সেই নেশা তা আমি আজও জানি না। তারপরে উনি ওনার ডান হাতটা আমার বাম গালে রেখে তার তাকানো অব্যাহত রেখেছিলেন। হাতে বৃদ্ধা আঙুল দিয়ে ক্রমাগত আমার গালে স্লাইড করেই চলেছেন, কিন্তু কেন তা জানা নেই। উনি যখনই ওনার কাঁপা কাঁপা বাম হাত আমার কোমরে রাখতে যাবে, সাথে সাথে উনি চোখ জোড়া বুঝে হড়হড় করে যেদিক দিয়ে এসেছিলেন সেদিকেই হাঁটা ধরলেন। আমি শুধু হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। আমি স্পষ্ট দেখেছিলাম সেদিনের তার ঘামে একাকার হওয়া কপাল আর লাল হওয়া গালটা, ওটা যে বৃষ্টির পানি না, তা আমার জানা ছিল না। সেদিনের পর থেকে আজমান ভাই গায়েব হয়ে যায়। এই আশ্চর্য ব্যাপার, আমার চোখ কি বাঁধল? কাল্পনিক দুনিয়া থেকে এসে আমি বুঝতে পারলাম কেউ আমার চোখে কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন। আমি আরো অবাক হচ্ছি এটা ভেবে কেউ আমার ব্যথার হাতটা তার গালে ঘষছে। এটা যে আজমান ভাইয়া তা আমি বেশ বুঝতে পারছি। তার খোঁজা খোঁজা দাড়ি আমার হাতে লাগছে। ব্যান্ডেজও করে দিয়েছে, এই খানিক সময় বোঝা যাচ্ছে, কারণ তার খোঁজা খোঁজা দাড়ি আমার হাতের কিছু অংশে লাগছে না। কিন্তু আমার চোখ কেন বেঁধে রেখেছে? আমি যেই কিছু বলতে যাব তখনই হাতের বাহুতে পিন ঢোকার ব্যথা অনুভব হলো। আমি তো আউজ করে চিৎকার করে উঠলাম। সাথে সাথে কানে কিছু হাসির শব্দ এলো। আমি তাড়াতাড়ি নিজের চোখের কাপড় সরাতেই দেখলাম আম্মু, আব্বু আর ভাইয়া মিটমিট করে হাসছে। এবার আমার প্রচণ্ড রাগ লাগছে। আজমান ভাইয়া ভালো করেই জানে আমি ইনজেকশন দিতেই ভয় পাই, তাই এই কাণ্ড। আমি রাগে চোখে আজমান ভাইয়ার দিকে তাকাতেই দেখি উনি ইনজেকশনটা যে পকেটটি থেকে নিয়েছিলেন সেখানে রাখছে আর মিটমিট করে হাসছে। রাগে তো আমার গা জ্বলে যাচ্ছে। উনি যে ডাক্তারের মতো ইনজেকশন দিতে পারে তা আমার বহু আগেই জানা আছে। উনি এবার আমার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে চিৎকার করে ময়না কাজের মেয়েটাকে ডেকে ওঠে। ময়নাও হাজির। এবার উনি ঘুরে বলে ওঠে, ময়না কেমন আছিস? যা তোর আপুমনির জন্য এক মগ গরম কফি নিয়ে আসিস, সাথে কিছু ফল, আর এগুলো ফেলে দিস। আমি প্রচণ্ডভাবে আশ্চর্য হয়ে আছি। এরকম করতে কি যাচ্ছে? ময়না সব এনে হাজির করে। বাসার সবাই অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমার তো মন চাচ্ছে সবাইকে ঝাড়ি দিয়ে রুম থেকে বের করে দিই। একটা বাইরের ছেলে নিজেদের মেয়ের উপর জোর খাটাচ্ছে, আর তারা কিনা আরামসে তা দেখছে। অসহ্যকর। আজমান ভাইয়া আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে একটা একটা করে ফলের টুকরো মুখে পড়েই চলেছে। আমি বেচারি কিছুই বলতে পারছি না। রাগেই চোখে তাকিয়ে আছে। তার চোখের ভাষা আমি বুঝতে পারছি। সে বলতে চাচ্ছে না খেলে মাইর খাবি। কি আর করার, আমি ফল গিলেই চলেছি। মনে হচ্ছে আমি গরু আর উনি আমাকে ঘাস খাওয়াচ্ছে। ফালতু। আমি এবার নিজের সব দৃষ্টি আজমান ভাইয়ার দিকে ঢেলে দিলাম। তাকে দেখে মনে হচ্ছে সে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, তাও 1 কি 2 বছরের বাচ্চাকে। পান থেকে চুন খসলেই বাচ্চাটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এত যত্ন কোত্থেকে আসছে, আর এত আদুরে ভাবে কোথায় পেল আল্লাহ জানে। কি আদুরে ভাবে আপেলের টুকরোটা মুখে পুরে দিচ্ছে। ইস, আমি তো মনে হয় ক্রাশ খাবো। কিন্তু না, এটা তো হতে পারে না। আমি আর ক্রাশ, ইম্পসিবল। আয়ু, কফি খেয়ে নাও। আমি যত ওনাকে দেখছি তত অবাক হচ্ছি।
আগের ওনার সাথে এখনকার ওনার কোনো মিল নেই। এখনকার আজমান এত যত্নবান কি করে হলো? আমি বাধ্য মেয়ের মতো কফির মগে চুমুক দিচ্ছি, আর উনি মগের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত। কফি শেষ করতেই উনি আমার দিকে কতগুলো ঔষধ বাড়িয়ে দিলেন। আমার তো দেখেই বমি বমি পাচ্ছে। আমি নাক মুখ খিচে বলে উঠলাম, ছি, আমি খাবো না। এই, এভাবে মুখ খিচবে না। ঠুপ করে চুমু দিয়ে দিলে পরে আমার দোষ নেই। আমি হতভম্ব। এটা কি শুনলাম? আজমান মায়ের মুখে এমন আজগুবি কথা শুনতে হবে জীবনেও ভাবিনি। ভাগ্যিস বাসার সবাই রুম থেকে আগেই চলে গেছে, তা না হলে এগুলো শুনেই একদম টাসকি খেত। আমি বড় বড় চোখ করে আজমান ভাইয়ের দিকে তাকিয়ে আছি, আর উনি ভাবলেশহীনভাবে হাতের ঔষধ নাড়াচাড়া করছে। তাকে দেখে এখন একদম সাধু বাবা মনে হচ্ছে, যে কিনা ভাজা মাছও উল্টে খেতে পারে না। আমার এমন চেহারা দেখে উনি বলে ওঠে, এই 3 বছরে তুমি খুব সুন্দর হয়ে গেছো আয়ু। আর অবাক হতে পারছি না। আল্লাহ, দড়ি দাও, আমি আর এখানে থাকতে চাই না। কি বলছে উনি? আর এবারের কথা শুনে আমার মুখটা হাঁ হয়ে গেছে। আর এই সুযোগেরই উনি সৎ ব্যবহার করে গালগুলো চেপে ঔষধ ঢুকিয়ে দেয়, সাথে সাথে আবার পানিও মুখে ধরে। ঔষধ গিলতে বহুত কষ্ট হয়েছে। ঔষধ গিলে আমি চোখ বুঝেই আছি। কি ভয়ঙ্কর একটা জিনিস! ছি, ওয়াহ! হঠাৎ ঠোঁটে কারোর স্পর্শে আমি চমকে তাকাতেই দেখি তিনি বছর আগের সেই নেশা ভরা চোখ দুটো। আজমান ভাইয়া কেমন যেন করে তাকিয়ে আছে, আর তার বৃদ্ধা আঙুলটা আমার ঠোঁটের উপর। আঙুল নাড়াতেই আমি কেঁপে কেঁপে উঠছি। কি ভয়ঙ্কর ফিলিংস! আল্লাহ! আর সারা রাত আমার আর ঘুম হলো না। কিভাবে হবে এত ভয়ঙ্কর জিনিস দেখে, তার উপর ভয়ঙ্কর কথাবার্তা। সকালে ফজর নামাজ পড়ে আল্লাহর রহমতে একটু ঘুম আসছিল, কিন্তু শালি দিলের বাচ্চা দিলবার কল করে ঘুমটা একদম ভাঙিয়ে দিয়েছে। মন্দ চায় দিলবার গান দিয়ে এনে না চাই। ফাউল মাইয়া কল রিসিভ করতেই বলে ওঠে, ওই, তুই রেডি হইছিস? আজকে ওই ভাইয়ার ভয়ে যাবি না? বলেছি যাবো না, অবশ্যই যাব। এই তো আমি রেডি। আসলে আমি এখনো বিছানায় গড়াগড়ি করছি। বহু বছরের অভ্যাস। আমি প্রতিবারই ওকে এমন করে বলি, আগে আগে দাঁড় করিয়ে রাখি। তোকে না আমি খুব ভালো করে চিনি। আমি নিশ্চিত তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আর আমি ওঠ আর তাড়াতাড়ি আয়, আমি কিন্তু অপেক্ষা করছি। আমি জানতাম ধরা খামো, এটা প্রায়ই হয়। কিন্তু একটা কথা আছে, মানুষ বদলালেও অভ্যাস বদলায় না। আমি রেডি হয়ে প্রচণ্ড দ্রুত না খেয়ে দৌড় দিছি। ভাগ্যিস আমার রান্নাঘরে ছিল না। ছিল, তা না হলে একদম ডিবাইয়া ডিবাইয়া খাওয়াতো। আমি আসতেই দিলকে বাসার গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। রিক্সা আগে থেকে রেডি করে রেখেছে। মেয়েটা ভারী ইন্টেলিজেন্ট। আমি আর দিল ভার্সিটির গেটের সামনে এসেই অবাক হলাম। ভার্সিটির গেটে দুইজন ভাইয়া দাবাং সিনেমার মতো বেল্ট নিয়ে তা ক্রমাগত ঘোরাচ্ছে। কি ভয়ঙ্কর দৃষ্টি! কিন্তু কেন? আমাদেরকে মারবে নাকি? পিছনে ঘুরতেই দেখলাম কিছু ছেলে দৌড়ে পালাচ্ছে। এবার বুঝতে পারলাম ওই ছেলেগুলো নিশ্চয়ই মেয়েদের ডিস্টার্ব করে, তাই এরা এমন করছিল। আমার হাসি হাসি মুখে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতেই ছেলেগুলোর একসাথে বলে ওঠে, বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ভা মানে কি ভাইয়ারা? তা জানতে হবে না বা আপনি ক্লাসে যান, আসি। আমি আর দিল ভার্সিটির ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছি। কি সুন্দর ক্যাম্পাস, যাকে বলে চোখ ধাঁধানো টাইপের। কত গাছপালা আছে, প্রকৃতির প্রেম প্রেম খেলা চলছে মনে হয়। আশেপাশে প্রেমিক প্রেমিকার ভিড়। কেউ মাঠে বসে প্রেম করছে, তো কেউ দেয়াল ঘেঁষে প্রেয়সীর সাথে প্রেম আলাপ করছে। কলেজে থাকাকালীন স্যাররা বলতো, প্রেম করার হলে ভার্সিটিতে গিয়ে করিস। কিন্তু এমন কপাল, প্রেম নামের বস্তুটা কিছুতেই আমার ভিতর থেকে আসে না। তো যে আমার ব্যাপারটা ভুল বলছি, দিল এই সাবজেক্টে ফেল। এত এত প্রপোজাল পাইছি, জীবনে যা বলার বাইরে। কিন্তু সবগুলোই প্রপোজ করে গাই। মনে হয় কেউ কঠিনভাবে প্রতিজ্ঞা করেছেন আমাকে প্রেম করতে দিবে না। কি কষ্ট! সকাল সকাল ক্যান্টিনে বসে থাকার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কি আর করার। কপাল, সবই কপাল। একটা ভাইয়া বলেছে কেউ অতি গুরুত্বের সাথে আমাকে এখানে আসতে বলেছে। কিন্তু আসল কথা হলো, আমি তো নতুন, তবে কে এভাবে আমাকে ইনভাইট করে ক্যান্টিনে আসতে বলবে? অসহ্যকর। আমি আর দিল একটা টেবিলে বসে আছি। হঠাৎ ঘূর্ণিঝড় গতিতে একটা ছেলে আসে, টেবিলের কোণার চেয়ারে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, সরি ভাই, একটু দেরি হয়ে গেছে। ভাইকে বলবেন না, তা না হলে কপালে শনিয়েছে। আর আমার নাম নিলয়, আপনি শর্ট করে নিলেও ডাকতে পারেন।
এগুলো আপনার খাবার আর এগুলো ওষুধ, সাথে পানির বোতল। বোতলটা কিন্তু বাইরের, উনি বাসা থেকে নিয়ে এসেছে। আপনাকে বলেছে বাইরের পানি পান না করতে। আরও আরও যে কি বলেছে দাঁড়ান, বা মনে করেনি। ও মনে পড়েছে, ভাই বলেছে এগুলা কিছু যদি নষ্ট করেন বা ফেলে দেন তবে আপনার কপালে নাকি ঘূর্ণায়মান গতিতে ঘূর্ণিঝড় আছে। সো ভালোই ভালোই খেয়ে নিন, আসি। তো হাবার মতো তাকিয়ে আছি। ছেলেটা যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়েই এক বিশাল দৌড়। কি হলো? আমি এখন এই বিচ্ছিরি ওষুধ খাবো না। ওয়াল, না, কিছুতেই খাবো না। নিজের কামড়ে ওষুধ, সরি রিপিট। আমি তো হাবার মতো তাকিয়ে আছি। ছেলেটা যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে এক বিশাল দৌড়। কি হলো? আমি এখন এই বিচ্ছিরি ওষুধ খাবো না। ওয়াল, না, কিছুতেই না। নিজেই কামড়ে অসুস্থ করেছে, এখন ওষুধ খাওয়াতে আসছে। যে দোষ করেছে তাকে শাস্তি পেতে হয়, তবে আমার বেলায় কেন উল্টা? ভাই দিল, এই আজমান ভাইয়া এখানে কেন? হ্যাঁ, এবং কিভাবে এসেছে একটু বলবি? দেখ, আজমান ভাইয়ের বাবা কিন্তু দেশের সেরা বিজনেসম্যান, সো উনিও কিন্তু বিজনেস করবে। তাহলে তো ওনাকে এগুলো সম্পর্কে জানতে হবে। তাই মনে হয় আইবিএতে কোর্স করতে এসেছে। আর উনি তো সচিবের ছেলে, ভর্তি হওয়া ওনার কাছে কোনো ব্যাপারই না। এই সামান্য ব্যাপারটা তোর মাথায় কেন ঢুকছে না? উনি যে একটা গাধা এটার প্রমাণ হচ্ছে এটা, বুঝলি? আরে যদি বিজনেসম্যানই হওয়ার থাকে তবে কে বলেছে বুয়েটে পড়তে? প্রচুর আগে জানলে এখানে ভর্তি হতাম না। এখনই ঔষধের কি হবে? আমার প্রচুর কান্না পাচ্ছে, যা আমার পছন্দ না তাই কেন আমার সাথে হয়? খাবারগুলো প্রচণ্ড বিদঘুটে। ফলমূল, কেক, জুস, স্যান্ডউইচ, এত এত পুষ্টি আমি কই রাখি? খাবো না, দেখি কি হয়। আমি প্যাকেটগুলো সরিয়ে রাখতে একটা ছোট্ট ছেলে এসে হাজির হয়। ছেলেটা ক্যান্টিনে কাজ করে। ছেলেটার হাতে একটা ট্রে, তার উপর খুব সুন্দর একটা সাদা গলা, সাথে একটা কাগজ ভাঁজ করা। ছেলেটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ট্রেটা রেখে চলে যায়। আমি আর দিল নিজেদের দিকে কিছুক্ষণ চাওয়াচাই করে কাগজটা ভাঁজ থেকে খুলতে শুরু করি, তারপর পড়া ধরি। আয়ু যদি টেবিলের খাবার প্যাকেট প্লাস ওষুধের প্যাকেট খালি না হয় তবে তোমার কপালে কি আছে আই ডোন্ট নো, বাট আই অলসো নো দ্যাট ইউ নো দ্যাট বেটার ফর মি। আন্টিকে ধোঁকা দিয়ে বাসা থেকে চোরের মতো বেরিয়ে এসেছো, আর আমার দেওয়া খাবারও খাওনি। যদিও নাকি এটা বলি তবে কি হবে, ইউ নো দ্যাট বেটার। আর আইসক্রিম আছে তোমার জন্য, ওটা গিফট। এবার বিড়াল ছানার মতো কাঁচুমাচু না করে খাও। এই লোকটাকে তো আমি একদম খুন করবো। কচু, এখন যদি না খাই নিশ্চিত আমার কাছে বলে দিবে, আর বিনিময়ে আমি কিছু ঝাড়ি খাবো। আমি খাওয়া শুরু করলাম, বাট বেশিরভাগ দিলের মুখে ঢুকিয়ে দিলাম। কিন্তু ঔষধটা খেতে একদম 12টা বেজে গেছে, আমার একদম গলায় বেজে গেছে। ইস, কি যে ব্যথা গলাটা! সব ওই আশাবার জন্য হয়েছে। দিলেরও অনেক দিনের ইচ্ছে আশাবার মানে জানবে। আজকে এই শর্তের বিনিময়েও আমাকে খাবার খেতে স্পেশালভাবে সাহায্য করেছে, তাই আজকে তাকে বলতেই হবে যে কোন মূল্যে। দাঁড়া, আজমান সাদা বান্দর। দিল তো হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবতেই পারিনি আমি এমন একটা কথা বলবো, কিন্তু কি আর করার আছে, ওনার জন্য এটাই বেস্ট না। আবুল একটা, এই নামেও তো আমি ওনার সামনে ওনারে বকি, বাট বেচারা বুঝতেই পারে না। কেউ একজন বলেছে একজন পুরুষ কেমন তা জানতে হলে তার বউকে জিজ্ঞেস করতে, কারণ বউয়ের চেয়ে চাইতে নাকি ভালোভাবে আর কেউ সঠিক ইনফরমেশন দিতে পারবে না। কিন্তু আমি তো বলবো আজমান ভাইয়ার সম্পর্কে জানতে হলে আমাকে জিজ্ঞেস করেন। উনি যে কি তা আমার চাইতে ভালো ওনার বউও জানবে না। ফাজিল ছেলে একটা। ক্লাস শেষ। আজকে তেমন ক্লাস হয়নি, নবীনবরণ নিয়ে আলোচনা হয়েছে। কিছুদিন পরেই নবীনবরণ। মাঠে সবাই গোল হয়ে কারো গান শুনছে। দূর থেকে গায়কের গলা চেনা যাচ্ছে না, কিন্তু কি আর করার, আমরা একটু এগিয়ে গিয়ে শুনতেই বুঝতে পেরেছি আজমান ভাইয়ার গলা। ওনার বেস্ট কিছু গুণের মধ্যে এটা অন্যতম। ওনার গলার ভয়েস সেই লেভেলের সুন্দর, গানটাও সুন্দর, হামসাফার। শুনেই মনে হচ্ছে প্রিয়তমার জন্য মন উজাড় করে গাইছে। তার গান বেশিক্ষণ শুনতে পারলাম না, তার আগে কিছু আপু টানতে টানতে আমাদেরকে একদম খোলামেলা জায়গায় নিয়ে এসেছে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আপুগুলোর মধ্যে একজন বলে ওঠে, আশ্চর্য, আমি কেন তার গার্লফ্রেন্ড হব? আমি তাকে বলে উঠি, আমি ওনার গার্লফ্রেন্ড না আপু। আল্লাহ, এই মেয়েগুলো পাগল নাকি? আমি চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে দিলের হাত ধরে এক দৌড়।
মেয়েগুলো একজনের সাথে আরেকজনের চুল ছেঁড়াছিড়ি টাইপের অবস্থা। একজনের জন্য এত এত মেয়ে পাগল, ভাবা যায় কি ভয়ঙ্কর ব্যাপার। ওনার জন্য শুধু ভার্সিটি কেন, স্কুল কলেজের মেয়েরাও পাগল ছিল। আমাকে একদিন আমার স্কুলে দিয়ে এসেছিল, কম করে হলেও 20 থেকে 25টা মেয়ে আমাকে লাভ লেটার ধরিয়ে দিয়েছে ওনাকে দেওয়ার জন্য। আমি যখন ওনার হাতে চিঠিগুলো দিলাম, উনি সব একসাথে আগুনে পুড়িয়ে দিয়ে বলেছিলেন তার বউ থাকতে অন্যের লাভ লেটার সে পড়বে না, তার বউ যখন বড় হবে তখন নাকি তাকে লাভ লেটার লিখবে, আর তা উনি মনের মাধুরী মিশিয়ে পড়বে। যত সব, ওই বউ আর আমার চোখেই পড়লো না। না, ভুল বললাম, ওনার বউ তো সামনে ওনাকে চাপতে আছে। এই মেয়ে এখানেও হাজির। আল্লাহ মাফ করো, এই যে কি ভয়ঙ্কর বস্তু না শুনলে জানা যাবে না। এই মেয়ে আজমান ভাইয়ার বউ। আজমান ভাইয়া বলতে অজ্ঞান। আমার সামনে দাঁড়িয়ে আছে আজমান ভাই, আর তাকে চাপটে ধরে আছে ঝুলন্ত ঢেঙ্গি মানে মালিয়া। এই মেয়েটা আজমান ভাইয়ের ফুফাতো বোন। আজমান ভাইয়া যেখানে, এই মেয়েও সেখানে। তবে ও আগে থেকেই এখানে পড়ে শুনেছি। বয়সে আমার 4 বছরের বড় হবে, কিন্তু কোনো এক ভয়ঙ্কর কারণে সে আমাকে প্রচণ্ডভাবে অপছন্দ করে। এক কথায় সে হেটস মি। ছোট থেকে সে আমাকে অপছন্দ করে। একবার আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল আমি যখন 6 বছরের শিশু। তার বিনিময়ে আজমান ভাইয়া ওকে ধাক্কা মেরে মাথা ফাটিয়েছিল। আজমান ভাইয়া যখনই এই ঝুলন্ত ঢেঙ্গিরা সাহায্য করতো, তখন আমার ওনাকে এই ঝুলন্ত ঢঙ্গি যখনই আমাকে ব্যথা দিত, আজমান ভাইয়া ওকে ব্যথা দিয়ে তা শোধবোধ করে দিত। ওই একটা কারণে উনি মাঝে মাঝে আমার প্রিয় জায়গাগুলোতে থাকে। আজমান ভাইয়া মালিয়া আপুকে এক টানে সরিয়ে দিলেন। কি অদ্ভুত কাণ্ড, ভাবা যায়। উনি এক পা করে আমার দিকে কেন আগাচ্ছে? হয়তো আমার গলাটা শুকিয়ে যায় অবস্থা। আল্লাহ বাঁচাও, থাপ্পড় দিবে না তো? আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে। উনি মুচকি হাসছে। এত হাসি পাচ্ছে কেন কে জানে, কিন্তু আমার তো এখন ভয়ে দৌড়ে পালাতে ইচ্ছে করছে। আচ্ছা, উনি কি দেখেছে আমি যে দিলকে খাবারগুলো খাইয়েছি, নাকি ওনাকে দেওয়া সেই নাম শুনে ফেলেছে? এমন কিছু হলে তো আমার রেহাই নেই। উনি এবার আমার সামনে বরাবর এসে আমাকে বলে ওঠে, খাবার খেতে তো চালাকি অ্যাপ্লাই করা কে শিখিয়েছে তোমায় আয়ু? কিভাবে পারো? তুমি যে কি তা আমি জানি। চলো বাসায় দিয়ে আসি। তুমি অসুস্থ এখন, ভার্সিটি না আসলেও চলবে। এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি কি বান্দর নাকি যে কামছে দিব? আমি বেচারি ভালোভাবেই ফেসে গেছি। উনি সব শুনে ফেলেছে। এখন কি হবে আল্লাহ? ওই আজমান, এই তোর সেই পরী। কথাটা পিছন থেকে এসেছে। আমি তড়াৎ করে তাকাতেই শিহরিত। ভাইয়া এখানে কেন? আর কি যাতা বলছে? আমি প্রচণ্ড বিস্মিত ভঙ্গিতে তাকিয়েছি তার দিকে। ভাই এবার আমাদের সামনে এসে বলে ওঠে, তুমি তো সত্যিই পরীর মতো, লিটল পরী। তো কিউটি, কেমন আছো? আজমান ঠিকই বলেছে, তুমি কিন্তু হুর পরীর মতো, গুল্লোস টাইপের। ভাইয়া এগুলো কেমন কথা? তুমি এভাবে কথা বলছো কেন? আর আমাকে তুমি কেন বলছো? আশ্চর্য তো। আয়ু, ওর নাম সারফরাজ, আমার বন্ধু। দেখতে আজিম ভাইয়ের মতো। পৃথিবীতে একরকমের 7 জন মানুষ হয়, এটা তুমি জানো না? এটাই তোর প্রণাম। আমি এখনো তাকিয়ে আছি। বিশ্বাসই হচ্ছে না যে এটা আজিম ভাইয়া না। কত মিল দুজনের চেহারায়, এতটা বুঝি মিলে? না, এমন তো হওয়ার কথা না। আমি বুঝতে পারছি উনি আনইজি ফিল করছে, কিন্তু আমার তো চোখে সরছে না। আজমান ভাইয়ার দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি প্রচণ্ড বিরক্ত আমার এমন পলকবিহীন তাকানোতে। কিন্তু আমি কি করব? এখনো তো বিশ্বাসই হচ্ছে না যে উনি আমার ভাই আজিম না। পৃথিবীর সব অদ্ভুত কাণ্ড কি আমার সাথে হতে হয় নাকি? আজব। আমি উষ্ণতার জোয়ারে ভাসছি। হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কেউ তার উষ্ণ হৃদয়ে আমাকে জায়গা দিয়েছে, সাথে তার ধক সাউন্ড ওনার একমাত্র অধিকার। কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে। অন্যরকম এক ফিলিংস। আমার যত্ন মনে আছে, আমি ভার্সিটির গেট দিয়ে বের হতেই আজমান ভাইয়া আমাকে টেনে তার গাড়িতে বসিয়ে দিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। খুব ঘুম পাচ্ছিল, বাকিটা তো জানা নেই। কিন্তু এখন মনে হচ্ছে কোনো নিরাপদ স্থানেই আছি। চোখ না খুললে বুঝবো কিভাবে? কিন্তু চোখ খুলতেও ইচ্ছে করছে না। আমি মিটিমিটি করে চোখ খুলতেই একটা সাদা গলা দেখতে পাচ্ছি। বিস্মিত ভাব নিয়ে একটু উপরে তাকাতেই অবাক, আজমান ভাইয়া মনের সুখে সিটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে।
আর আমি তার বুকের সাথে লেগে আছি। তার একটা হাত আমার মাথা চেপে আছে তার বুকের সাথে লাগিয়ে, আর একটা আমার কোমর জড়িয়ে। কি ভয়ঙ্কর দৃশ্য ভাবা যায়। আমি তাকিয়ে আছি আজমান ভাইয়ার ঘুমন্ত মুখের দিকে। কি আরাম সে ঘুমাচ্ছে। গাড়ি সিটে বসে এমন আরামের ঘুম আসা মোটো সহজ কথা না। আমাকে উনি একদম নাদোষ নুদোষ বাচ্চার মতো জড়িয়ে আছে। পৃথিবীতে বাবা আর ভাইয়া বাদে এই একটা লোক আমাকে এভাবে ধরলেও আমার খারাপ লাগে না, কিন্তু কেন তা জানা নেই। মনে হয় তার সাথে আমার সম্পর্কটা জন্ম থেকে যা অতীব মাত্রায় পবিত্র। আসলে আমাদের কি সম্পর্ক একের সাথে অপরের আমার জানা নেই, তবে তো বহু গভীর। আমি তো কখনো সে সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করিনি। আসলে কি করা প্রয়োজন জানি না। আমি গভীর মনোযোগ দিয়ে ওনাকে দেখছি। তার এই ঘুমন্ত মুখ আমাকে প্রচণ্ড ভাবে মুগ্ধ করছে। কি সুন্দর করে সে ঘুমাচ্ছে, আর তার লাল লাল ঠোঁট জোড়া হালকা প্রসারিত হয়ে আছে, গালগুলো লাল হয়ে আছে। এমনটা আমারও হয় যখন রোদে যায়, লজ্জা পাই বা অনেক ভয় পায়। কিন্তু আজমান ভাইয়ার কেন এমন হচ্ছে? সে তো কখনো এই তিনটার একটাও ফিল করছে না। ঘুমের মানুষই এই প্রকৃত সুন্দর শুনেছি। আসলে কি তাই? এখন তো মনে হচ্ছে তাই। আমি এক দৃষ্টিতে এক সুন্দর পুরুষকে পর্যবেক্ষণ করছি। আমার কি এটা করা উচিত? না তো, এটা তো একান্ত তার বউয়ের অধিকার। তবে কেন সে এই বুকে আমাকে জায়গা দিয়েছে জানি না। পৃথিবী বড়ই বিচিত্র, এর বেশিরভাগ জিনিসই অজানা। আমি এবার তার থেকে চোখ সরিয়ে আবারও তার বুক ঘেঁষে মাথাটা এলিয়ে দিতেই একটা কণ্ঠ ভেসে আসে কানে। এত তাড়াতাড়ি পর্যবেক্ষণ শেষ? আমি তো ভেবেছি আজ তুমি আমাকে নিয়ে একটা বই নিশ্চিত লিখবে, কিন্তু তুমি এত অল্প সময় আমাকে নিয়ে পর্যবেক্ষণ করলে যে, তবে তো তুমি লিখতে পারবে না। আমি যে বড় রহস্যময়। সেই যাই হোক, আসল কথা হলো তুমি আমার এমন কোমল বুকে আরামের ঘুম দিতে চাও, তাই তো? আর এমন কথা শুনে আমি প্রচুর লজ্জা নিয়ে চট করে পাশের সিটে চলে যাই। উনি হাসে, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশের দরজাটাও খুলে আমাকে বেরিয়ে আসতে বলে। আমিও আসি। উনি রাস্তার পাশে গাড়ি দাঁড় করে রেখেছিল। আমি অবাক হয়ে আশপাশ দেখছি। দুপাশে সবুজ গাছপালা, সামনে কিছু দোকান, আর তেমন কিছু নেই। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আকাশ মেঘের খেলা তারা আগাম জানাচ্ছে এখনই ঝুম বৃষ্টি নামবে। পরিবেশটা কেমন যেন থমথমে। আর এই পরিবেশে উনি গাড়ি কেন থামিয়েছে কে জানে। উনি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, নিজের জিনিস কেউ নিজে চুরি করে না। ডোন্ট ওয়ারি। চা খাবে? ও, তুমি তো চা খাও না, আমি বরং খাবো, তুমি দেখবে। আমরা কি চা খেতে এসেছি? না, গল্প করতে, একটু ঘুরতে, একটু অনুভূতি আদান প্রদান করতে, আর একটু থাক, পরে বলবো। ভয় নেই, নিজের জিনিস কেউ চুরি করে না, জানো তো। এভাবে তাকাবে না, কেমন কেমন জানি লাগে, যেমন আদর আদর। দাঁড়াও, ছানিয়ে আসি। আপনি তো কখনো আমার সাথে গল্প করতেন না, তবে আজ কেন? তখন তো ছোট ছিলে, আমার গল্প তোমাকে ভাবাতো না, কিন্তু এখন আমার গল্পগুলো তোমার মনে অনুভূতি জাগাবে, যে অনুভূতি শুধু আমাকে ঘিরে হবে, শুধুই আমি। চলে গেল। আজই সব কাজ কারবার। ওনার প্রতি আমার অনুভূতি দিয়ে কি করবে উনি? কি সুন্দর কথা বলে উনি। আগে তো এমন বলতো না। সবসময় কেমন যেন রাগারাগি করতো আর ধমক দিত। কিন্তু এখন কেমন জানি করে বলে, কেমন মাদকতা তার ভাষায়। আমি তো কখনো মদ খাইনি, তবে মনে হয় মদের মাদকতা এটার চাইতেও কম। কথা দিয়ে ঘায়েল করছে নাকি? আমি কি তার প্রেমে পড়ছি? কিন্তু এমনটা তো হওয়া উচিত না। প্রেম বড্ড আজব রোগ। আমি শুনেছি বলে নাকি খাওয়া দাওয়া এমনকি কিছুই করতে ইচ্ছে করে না। এমন ভয়ঙ্কর রোগে না পড়াই ভালো। তার উপর এই ব্যক্তির মতো সুন্দর মানুষের প্রেমে তো পড়ার প্রয়োজনই নেই। সুন্দর মানুষের ঘাপলা থাকে, সুন্দর মানুষ ভয়ঙ্কর যন্ত্রণা হয়। এদের ভালোবাসা মানে কষ্ট আর কষ্ট। হায়াত, ভুলবি না, চাঁদেও দাগ থাকে। তাই নাকি? কিন্তু সব তো এক না। চা নিয়ে কখন এলেন? যখন তুমি ভাবনায় বিভোর ছিলে। তুমি জানো, কৃষ্ণচূড়াও কিন্তু সুন্দর, তার সৌন্দর্যে কিন্তু ঘাপলা নেই। দেখো সে কত ভালোবাসে তার রঙকে। সে কিন্তু নিজের সাথে বা নিজের গাছের সাথে প্রতারণা করে না, এমনকি জমিনের সাথেও করে না। সে বাকি ফুলের থেকে বহু গুণ আলাদা। সে তার রং ধরে রেখে নিজেকে সাজায়, সাথে আবারও গাছকে আর জমিন, যে কিনা তার জন্মস্থান, তাকেও কিন্তু সে ভুলেও না। আপন রং দিয়ে সে সবাইকে সাজায়। এর জন্যই এই ফুল তোমার সবচাইতে প্রিয়, তাই না? আর চাঁদ, সে কিন্তু নিজের দাগ নিয়ে মোটেও ভাবে না। তার মন কিন্তু বিশাল। তাই তো তোমাকে আমাকে সারা পৃথিবীকে
নিজের রূপ আলো রং দিয়ে সজ্জিত করে। এটাই তার সৌন্দর্য। এখানে কিন্তু বিন্দুমাত্র দাগ নেই, তাই এটা ভুল ধারণা যে সৌন্দর্যে গাফলা বা দাগ থাকে। আপনি কি মনের কথা শুনতে পান নাকি? শোভান না, যাকে দিয়েছি তার শুধু একজন নিজের মনকে আর একজনের কাছে দিয়ে দিয়েছে। এখন দুটি মন একসাথে থাকে, তাহলে এক মন যদি কিছু ভাবে তবে আরেক মন তা শুনবে, এটাই স্বাভাবিক নয় কি? এত ভাবতে হবে না, এটা নাও আর চলো। একটা হলেও তো চলতো, দুইটা কেন? আর আমরা কোথায় যাব? তুমি খুব সেলফিশ আয়ু, তা না হলে শুধু নিজের কথা কেন ভাবো? আমি আছি দেখছো না, একটা তোমার আর একটা আমার। বৃষ্টিতে ভিজা আইসক্রিম খেতে মজা, তুমি তো বলেছিলে মনে নেই? ওটাই আজ অ্যাপ্লাই করব। আর আমরা এখন প্রেম করব। হোয়াট? কি বলছেন এসব? এই একদম এমন চিৎকার করবে না, আমি তো এমনই বলছিলাম। চলো, আজ 3 বছর পরে আমরা একসাথে কাটাবো। সোহাট। আমি হাবার মতো তাকিয়ে আছি। আচ্ছা, উনি কি আমার কৃষ্ণচূড়ার সিক্রেটও জানে? আল্লাহ, না জানাই ভালো। ওনার হাতে একটা মাটির চায়ের কাপ আর গায়ে জ্যাকেট। এই গরমেও উনি জ্যাকেট পরে। জ্যাকেট ওনার খুব প্রিয়। আন্টি বলেছে তার 2 আলমারিতে শুধু জ্যাকেট আর জ্যাকেট। পৃথিবী যেমন অদ্ভুত, তার মানুষগুলো আরও অদ্ভুত। উনি হাঁটছে আর তার দৃষ্টি শূন্যে ভাসছে। বাম হাতে আবার ডান হাতটা আবদ্ধ করে রেখেছে। একবার চায়ের কাপে চুমুক দেয় তো একবার সামনে তাকায়। হঠাৎ ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, এতে ওনার কোনো নড়চড় নেই। রাস্তায় তেমন মানুষ ছিল না, যা একটু ছিল তারা ছুটাছুটি করছে। মুহূর্তে পিচ ঢালা রাস্তার রংটাও বদলে গেছে। তারপর বৃষ্টির ঝাপটানিতে ঝাপসা হয়ে গেছে। রিনরিনি বাতাস হচ্ছে, আমার ওড়নাটা উড়াউড়ি করছে, হেজাবও বাতাসে তুলছে। ওড়নাটা ওনার মুখের ওপরে পড়ছে। আমি বারবার তা টেনে আনছি আর উনি হাসছে। আশ্চর্য, ধূসর রঙের জামাটা ভিজে একাকার অবস্থা। বৃষ্টি নিজের আপন রঙে আমাদের রাঙাচ্ছে, আমরাও রঙিন হচ্ছি। দুজনেই ভিজে একাকার, কিন্তু এতেও তার আই ডোন্ট কেয়ার টাইপের ভাব। তাকে দেখে মনে হচ্ছে এটা তার জীবনের সেরা সময় চলছে। আমি তাকিয়েছি তার দিকে, বৃষ্টির ফোঁটাগুলো তাকে ছুঁয়ে যাচ্ছে। চুলগুলোতে মনে হচ্ছে শিশির করা আটকে পড়ে আছে, তারা আপ্রাণ ছুটছে মুক্তির জন্যে। মাঝে মাঝে কেউ লাফিয়ে পড়ছে তার চোখ বেয়ে। হাতের চাটা এখনও সে খাচ্ছে। চায়ের কাপে বৃষ্টির প্রতিটা বিন্দু আলিঙ্গন করছে, আর উনি বেশ আয়েশ করে কাপে চুমুক দিয়ে তাদের স্বাগতম জানাচ্ছে। আমার মনে হচ্ছে বৃষ্টির পানিতে চায়ের রঙও ওখানে পরিবর্তিত হয়েছে, তবুও সে চাটা খাচ্ছে। ইস, কি সুন্দর লাগছে তাকে। ভার্সিটির মেয়েরা ওনাকে এভাবে দেখলে আজ তো পাগলই হয়ে যেত। আমি কাউকে পাগল করতে চাই না, শুধু একজনকে নিজের করে চাই। সে হলেই চলবে, আর কিছু লাগবে না। উনি নিজের প্রিয় জ্যাকেটটা আমার গায়ে জড়াতে জড়াতে বলে ওঠে। কত যত্নে আমার গায়ে উনি জ্যাকেটটা জড়িয়েছে। ইস, কেমন কেমন জানি লাগছে, এক বলতে না পারা ফিলিংস। ওপস। আচ্ছা, উনি কি কারোর প্রেমে পড়েছে? হতেই পারে, তবে কার? ভার্সিটির কোনো সুন্দরী মেয়ের নাকি ওই মালিহার? জিজ্ঞেস করি, যেইভাবে সেই কাজ। আচ্ছা, আপনি কি কারোর প্রেমে পড়েছেন? আমার কথায় উনি তরাত করে আমার দিকে তাকায়, তারপর আবারও সামনে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, পরিচিত। সে এক পরি, সাদা তোয়ালে পেঁচিয়ে লাল টুকটুকে পরি। ইস, প্রথম দেখাই শেষ হয়েছে। ছি, আপনি তোয়ালে পরা মেয়েদেরকে দেখেছেন? আমার কথায় উনি হুহা করে হেসে ওঠে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি কিন্তু কখনো এমন হুহা করে হাসে না, তবে আজ ওনার কি হয়েছে? সব অদ্ভুত অদ্ভুত কাজ করছে। আমি চোখ ফালা ফালা করে তাকিয়ে আছি। এই দৃশ্য মিস করা উচিত না। মোবাইল গাড়িতে রেখে এসেছি, তা না হলে সবাইকে আমার দেখা অষ্টম আবিষ্কার দেখাতাম। ছেলেদের হাসলে কি এতটা সুন্দর লাগে? ওই ভাইয়াকে তত সুন্দর লাগে না, উল্টো ওর ভয়ঙ্কর হাসিতেই আমার ঘুম ভেঙে যায়। কিন্তু ভাইয়ার হাসিও সুন্দর, তবে এত না। আমাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, হ্যাঁ দেখেছি, তাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে, তাই দেখেছি। যেন ও দেখতে লাল টুকটুকি ছিল, মনে হচ্ছিল সাদার মাঝে এক লাল কৃষ্ণচূড়া, যে নিজের সাথে সাথে আমাকে রাঙাতে এসেছে। ও যখন ওর ডান হাতের 3টে আঙ্গুল মুখে পুরে দিয়েছিল, কি মায়াবী লাগছিল, আমি তাই এজন্যই বোঝাতে পারবো না। মৃত্যুর পরে যদি জান্নাত পাই তবে আল্লাহকে বলবো আবার একবার সরাসরি দেখাতে, আবার একবার তার মায়ায় নিজেকে হারাতে। সে বারবার মুখে হাত দিচ্ছিল আর হামি তুলছিল। ইস, কি কিউট লাগছিল, পুরাই কিউটে ডিব্বা। কিন্তু দুঃখের বিষয়, সে তখন একবারও নিজের গহীন কালো চোখে তাকালো না,
শুধু গণপাপড়িগুলো কুচকে চোখ বুজেছিল। আহারে, খুব কষ্ট লেগেছিল বুঝি? খুব লেগেছিল। এটা একদম ভালো করেনি সে, মোটেও না। ভুল করেছে তাই না? করেছে তো। তাকে তো শাস্তি দেওয়া উচিত, খুব বেশি, তাই না? আপনি কি তাকে ভালোবাসেন? কতখানি বলতে পারবো না, কিন্তু বড্ড বেশি, খুব খুব বেশি। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে। আমার অবুঝ মনে হচ্ছে আমাকেই বলছে। ইস, কত লাকি সে, যাকে উনি এত ভালোবাসে। ভালোবাসলে তাকে শাস্তি কিভাবে দিবেন? ভালোবাসায় শাস্তির জায়গা নেই, আছে শুধু ভালোবাসা। তাকে শাস্তি দিলে তো আপনার হৃদয়ে ভাঙাচোরা হবে। ব্যাপারটা কি ঠিক হবে? আমার কথা শুনে উনি অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখ জোড়া চকচক করছে। উনি হয়তো ভাবতেই পারেনি আমি এমন কিছু বলবো। সে তার চোখ জোড়া সরিয়ে আবারও হেসে ওঠে। আমার হাতটা আরও শক্ত করে জড়িয়ে নিজের কাছে টেনে নেয় আর বলে ওঠে, কখনো কষ্ট দেব না, প্রমিস। তুমি বড় হয়ে গেছো, খুব বড়। আমি ওনাকে দেখে দেখে হাঁটছি। তার ভালোবাসার কথা শুনে আমার নিজেকে ওই মেয়ের জায়গায় ভাবতে ইচ্ছে করছে। কি অনুভূতি নিয়েই না সে বলেছে ওই মেয়ের কথা। তার চোখ মুখ কেমন চকচক করছিল। মনে হচ্ছে মেয়েটা তার সামনেই আছে। কেন যেন আমার চিনচিনে ব্যথা হচ্ছে। মন বারবার বলছে, কেন তুই হলি না ওর জায়গায়? কিন্তু কিছু করার নেই। আমারটা তো নতুন অনুভূতি, যা কিছুদিন পরেই গায়েব হয়ে যাবে। কিন্তু তারটা মনে হয় খুব গভীর, তাই তো এভাবে বলেছে। কিন্তু অনুভূতি তুষারের মতো হয়, এদের ধরতে গেলেই পানিতে পরিণত হয়। আমারটা না হয় তেমনই। আমি আবারও হাটে মনোযোগ দিলাম। একটা বাচ্চা মেয়ে ভিজে চুপচুপ হয়ে কলা পাতা নিয়ে আসছে। কালো বর্ণের মেয়ে, কি মায়া তার চোখে। গায়ে ছেঁড়া জামা, কারো হাজার জামা হয় আর কারো একটাও থাকে না। কি কষ্ট না? আল্লাহ সবাইকে কেন সমান সম্পদশালী করলেন না? তিনি ভালো জানেন। কালো মেয়েদের আমার দারুণ লাগে। এদের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, একদম সাদা গোলাপের মতো। এদের চোখে থাকে এক মায়ার পৃথিবী। চুলগুলো হয় সীমাহীন সুন্দর। এদের গহনা পরালেও আবার সুন্দর লাগে। তবে সবার চোখে না। এদের সৌন্দর্য দেখতে হলে স্পেশাল চোখ লাগে, তা হলো অন্তরের চোখ। আমার নেই, তবু ভালো লাগে। সাধারণত শুধু গা সুন্দর, ওই খালাতো বোন টাইপের হয়, যেমন ইংরেজ বান্দরগুলো। মানুষদের কিন্তু আবুল। তা না হলে মনের সৌন্দর্য ছেড়ে চেহারাটা কেন খুঁজে কে জানে। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের গায়ের জায়গাটা তাকে পরিয়ে দিলাম, সাথে টুপিটাও মাথায় দিয়ে দিলাম। ওর কপাল ভালো, আজমান ভাইয়া আজকে টুপিযুক্ত জ্যাকেট পরেছে। উনি কিন্তু নর্মালি এমন পরে না। মেয়েটা এক বিশাল হাসি দেয়। ইস, আল্লাহ কি সুন্দর সে হাসি। সত্যি, আজ ওর হাসিতে হৃদয় ভাঙচুর হয়েছে। আমি ওর গাল টেনে নিজেও হাসলাম। তার চোখ আইসক্রিমের দিকে একবার গিয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর সে তার চোখে সেদিকে তাকালো না। আমি একটা আইসক্রিম দিয়ে দিলাম। মেয়েটা খুশিতে যে আইসক্রিম নিয়ে জ্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিল, যাতে না ভিজে। আমি আবারও হাসলাম। তারপর উঠে দাঁড়ালাম। বাচ্চাটা টাটা দিয়ে চলে গেছে। আমি আবার আজমান ভাইয়ের দিকে তাকিয়ে ঢোক গিললাম। আমি তো তাকে না বলে তার জ্যাকেট দিয়ে দিলাম। এখন কি হবে? ওনার দিকে তাকাতে উনি এক অদ্ভুত হাসি হাসলো, যাতে রহস্য রয়েছে। উনি নিজের হাতের কাপটা এক সাইডে ছুঁড়ে দিল। তারপর নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আমার মাথায় চাপিয়ে ধরে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি বলে ওঠে, ঠান্ডা লাগবে মাথায় পানি পড়লে। যদিও হালকা পাতলা পানি ঢুকেছে, তবু একটু হলেও রুমাল পানি শুষে নিবে। ভালো মানের রুমাল, শোষণ ক্ষমতা বেশি। আর জ্যাকেট দিয়েছো তো কি হয়েছে? আমরাই তো। আমি তুমি দিলে আমরা, আইসক্রিম তোমার, খাও। আমি তাকিয়ে আছি। এত যত্ন কিসে তার ভালোবাসাকে করে জানি না, জানার দরকারও নেই। এমনিতেই তো ভালো আছি। আমি আইসক্রিম খাচ্ছি, ওনার এক হাত আমার মাথায় আর এক হাতে আমার একটা হাত আবদ্ধ করে রেখেছে। নিজেকে কেমন যেন ওনার প্রেমিকা লাগছে। ছি, এসব ভাবছি। আমার প্রেমিকা হওয়ার অধিকার কারণেই, কারণ আমি প্রেমিকায় নয়, প্রিয়সীতে বিশ্বাসী, বুঝলে? আর সে প্রিয়সী আমার আছে। আচ্ছা, উনি সব কথাই কি শুনতে পায়? না তো, আমি মাঝে মাঝে পাই। এখন থেকে মনে মনেও চিন্তা করব না। অন্যের জামাই নিয়ে এত চিন্তার কি আছে? উনি আজকে থেকে আমার ভাইয়া, শুধু ভাইয়া। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ অতি মনোযোগ দিয়ে আমাকে দেখছে। এমনটা মনে হওয়ার কারণ আছে, কারণ রুমের লাইট জ্বালানো। রাতে তো তেমন ঘুম হলো না, ওই আজমান বান্দরের কথা ভাবতে ভাবতে। আর যা একটু এসেছে, তাও এই কাণ্ড। বুঝি না বাপু, আমি কার ক্ষতি করেছি যে এতটা বিরক্ত করতে হয়? আমি ঘুম চোখে বসি।
চোখ না খুলেই বলে ওঠে, ভাইয়া আমি জানি তুমি কেন বিরক্ত করছো, আমি ঘুমাবো, যাও তো তুমি। যেতে তো আসেনি, সেহরি খেতে এসেছে। আর তুমি কি রোজা রাখবে না? সময় বেশি নেই, উঠো। হঠাৎ এমন কথা শুনে আমি ঠাস করে নিজের চোখগুলো খুলে সামনে তাকাতেই চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে থাকা আজমান ভাইয়াকে দেখতে পাই। আমি কি স্বপ্নে দেখছি নাকি? উনি এখানে কেন? আর এমন সাদা পাঞ্জাবি কেন পরেছে? আমি কাঁথাটা আরও টেনে উঠে বসি, ভালো করে দেখতে চাচ্ছি আসলে উনি এসেছে কিনা। উনিই তো, কিন্তু এখানে কেন? তুমি কি আজকে রোজা না রাখার দান্দা করেছো কি? আমি বিছানা থেকে নেমে পড়লাম। উনি অবাক হয়ে আমাকে দেখছে, কিন্তু কেন? আমি নিজের দিকে তাকিয়ে হালকা হাসলাম। 3 বছর আগেও আমি লং টি শার্ট আর ঢিলা প্লাজো পরতাম, এখনও পরি কিন্তু অল্প। এখন বেশি লং স্কার্ট আর ফতুয়া পরি। আজকে আমার পরনে কালো স্কার্ট আর লাল ফতুয়া। উনি বোধহয় এটা দেখেই অবাক হলেন। আমি সোজা তার সামনে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি এটা ভেবে অবাক হচ্ছি, আজমান ভাইয়া আর 3 বছর পরে আমাদের বাসায় সেহরি খেতে এসেছে। এটা আমাদের পরিবারের নিয়মের মতো। আসলে আমাদের আত্মীয় বলতেই তারা আছে, তাও আসল না, কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই। এই যেমন রমজানের 15 দিন তারা আমাদের বাসায় সেহরি আর ইফতার করেন, আর বাকি 15 দিন আমরা তাদের বাসায়। তারা মাত্র 3 জন, তাই একা একা করতে ভালো লাগে না, তাই এই নিয়ম। কিন্তু এই 3 বছরে এই নিয়ম পাল্টে গেছিল। তারাও আসলো না, সাথে আমরাও গেলাম না। আম্মুকে কারণ জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে জানে না, কিন্তু আমার মনে হয় তারা জানে, শুধু আমি বাদে। আজ থেকে আবারও সব বদলে যাবে, আগের মতো হয়ে যাবে। ভালোই, কিন্তু ওনাকে এত সামনে থেকে দেখে যদি আমার সুপ্ত অনুভূতি জেগে ওঠে, তবে তার কথা শুনে মনে হয় সে আমাকেই বলছে। কিন্তু সে তো সাদা তোয়ালে পরা মেয়েকে বলেছে। আচ্ছা, আমি কি তার সামনে তোয়ালে পরে গিয়েছিলাম? ছি, না তো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ভালোই লাগে এখানে দাঁড়াতে, কেমন যেন মনে হয় এখানে আমি একা না, দুজন আছে। সে অবিকল আমার মধ্যে দেখতে, কিন্তু সে কথা বলতে পারে না, বললেও আওয়াজ আসে না। নবনীও এমন করেই আয়না দেখতো। বাবা মাও এসেছে। বাবা আয়েশ করে সোফায় বসে আছে, আর মা আম্মুর সাথে রান্নাঘরে। ও, বলাই তো হয় নাই, তাদের ছোট থেকে বাবা মা নাকি। আমাকে আসতে দেখে বাবা এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। ওনার সাথে তো আমার 2 দিন পর পরই দেখা হয়, তবু ওনার হাব ভাব দেখে মনে হবে বহু বছর পরে দেখা হয়েছে। এত বড় লোকেরা কেউ বলবে না। মা তো এখনো তাঁতের শাড়ি পরে, আর বাবা আব্বুর দেওয়া শার্ট আর পাঞ্জাবি। আব্বু সেম।